আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, আলোচনা করব, সেটা হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্বন্ধে আমরা ডিসকাস করব। অলরেডি আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অব্দি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ওই অব্দি আমাদের কমপ্লিট হয়ে আছে। আজকে আমরা রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করব। ইউনিয়ন এক্সিকিউটিভ আমরা শুরু করছি। ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে যারা পড়ে, ইউনিয়ন এক্সিকিউটিভ বা কেন্দ্রীয় শাসন বিভাগ, যেটাকে আমরা বলি কেন্দ্রীয় শাসন বিভাগ, তার মধ্যে যারা পড়ে সেটা হলো প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ এবং এজিআই, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ভারত সরকারের মেন যিনি লিগাল অ্যাডভাইজার, আইনি পরামর্শদাতা। তো ইউনিয়ন এক্সিকিউটিভের প্রথম পার্ট হলো প্রেসিডেন্ট। আজকে আমরা প্রেসিডেন্ট নিয়ে ডিসকাস করব। দেখো, যদি আমি বলি, সেটা হলো একটা সংসদীয় গণতন্ত্রে বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে দুটো হেড থাকে। একটা হলো হেড অফ দ্য স্টেট, অর্থাৎ এখানে আমি স্টেট মানে রাষ্ট্রের হেডের কথা বলছি, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রেসিডেন্ট। আর একটা থাকে হলো হেড অফ দ্য গভর্নমেন্ট, মানে সরকারের হেড। এক্ষেত্রে অবভিয়াসলি প্রধানমন্ত্রী হবে। এখন ভারতবর্ষ যেহেতু মানে বলতে পারি আমরা রিপাবলিক, ভারতবর্ষকে আমরা যেহেতু প্রজাতন্ত্র বলি, মাথায় রাখবে ভারতবর্ষের প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত, ইলেক্টেড। এটাই যদি আমি ইংল্যান্ডের জন্য বলতাম, মানে ইউকের জন্য বলতাম, এখানে থাকতো মনার্ক। ঠিক আছে, ব্রিটিশ যিনি রাজা বা রানী তাকে মনার্ক বলে। এখানে থাকতো প্রাইম মিনিস্টার। খেয়াল করে দেখো, এই যে মনার্ক, সে কিন্তু ইলেক্টেড নয়। সে কি? সে হলো নমিনেটেড, বা তুমি এটাকে সিলেক্টেড বলতে পারো। তাই জন্য ইংল্যান্ডে কিন্তু রিপাবলিক নেই। আমি যদি ইংল্যান্ডের ক্ষেত্রে বলি, ইংল্যান্ডের ক্ষেত্রে যে সিস্টেমটা, সেটাকে আমরা বলি মনার্কিয়াল রুল। অর্থাৎ ইংল্যান্ডে যেটা আছে সেটা হলো রাজতন্ত্র। কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যদি বলি, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা আছি রিপাবলিক। রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে হলো প্রজাতন্ত্র। বুঝতে পারলে? এবার আমি যদি প্রেসিডেন্টের কথা বলি এবং প্রাইম মিনিস্টারের পাশাপাশি তুলনা করি, মাথায় রাখবে প্রেসিডেন্ট কিন্তু নমিনাল হেড, মানে প্রেসিডেন্টের কিন্তু কোনো পলিসি তৈরি করার ক্ষমতা নেই, কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। আমাদের দেশের নিরিখে বললে, আমাদের দেশটা প্রেসিডেন্টের নামে চলে, আর্টিকেল 77-এ বলা আছে। আমাদের দেশে প্রেসিডেন্টের কিছু এক্সিকিউটিভ পাওয়ারও আছে, শাসনতান্ত্রিক ক্ষমতাও আছে। কিন্তু মাথায় রাখবে, যত শাসনতান্ত্রিক ক্ষমতা প্রেসিডেন্টের আছে, সবই কিন্তু প্রাইম মিনিস্টারের নির্দেশ অনুসারে তাকে কাজ করতে হয়। আর্টিকেল 74 ক্লজ 1-এ পরিষ্কার ভাবে বলা আছে that President of India functions on the aid and advice of Prime Minister, অর্থাৎ প্রধানমন্ত্রীর সলা পরামর্শ অনুযায়ী কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতিকে কাজ করতে হয়। এটা আর্টিকেল 74 ক্লজ 1, আর্টিকেল 74 ক্লজ 1-এ বলা আছে। অর্থাৎ আমাদের দেশের প্রেসিডেন্ট কি? তিনি হলেন নমিনাল হেড। নমিনাল হেড মানে কি? তিনি পেন অ্যান্ড পেপার হেড, খাতায় কলমে তিনি হেড, কিন্তু আদতে তিনি কোনো ডিসিশন মেকার বা পলিসি মেকার নন। যদি এখানে দেখো, পরিষ্কার ভাবে লেখা আছে, সেটা হলো বেসিক্স অফ প্রেসিডেন্টে, দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের হেড এবং কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল হেড অফ ইন্ডিয়া অর টাইটুলার এক্সিকিউটিভ, মানে টাইটেলে তুমি তাকে দেখতে পাবে। এটাকে আমরা ল্যাটিনে বলি ডিজিওর হেড। ঠিক আছে, প্রধানমন্ত্রী আবার যেমন রিয়েল হেড, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে মানে যে রিয়েল হেড, তাকে আমরা ল্যাটিনে বলি ডিফ্যাক্টো হেড। আচ্ছা, প্রেসিডেন্ট হলো হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, তিনি ভারতবর্ষের প্রথম নাগরিক। রামনাথ কোবিন্দ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, রামনাথ কোবিন্দ ভারতবর্ষের 14তম প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এন্ড দ্রৌপদী মুর্মু ইজ দ্য 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্টের নাম তোমরা অনেকেই জানো, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ শুধু প্রথম প্রেসিডেন্ট নয়, রাজেন্দ্র প্রসাদ হলো একমাত্র প্রেসিডেন্ট যিনি দুটো টার্ম পেয়েছেন। মাথায় রাখবে, প্রেসিডেন্টকে কিন্তু নির্বাচিত হয়ে আসতে হয়, বরং আমাদের দেশ প্রজাতন্ত্র। তাই তুমি দুটো কেন, তুমি মাল্টিপল টার্মস পেতে পারো, তুমি অনেকবার
3বার 4বার 5বার অনেকগুলো টার্ম পেতে পারো, বাট তোমাকে কিন্তু পুনর্নির্বাচিত হবে। প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু রি-ইলেক্টেড হয়ে আসতে হয়। তো রাজেন্দ্র প্রসাদ রি-ইলেক্টেড হয়ে এসেছিলেন এবং তিনি 2টো টার্ম পেয়েছিলেন। তিনি হলেন একমাত্র ভারতের প্রেসিডেন্ট যিনি 2টো টার্মে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি থেকেছেন। তারপর থেকে কেউ এটা থাকেনি। তাহলে এই হলো মোটামুটি বেসিক্স অফ প্রেসিডেন্ট, নমিনাল হেড, পেন অ্যান্ড পেপার হেড, টাইটুলার এক্সিকিউটিভ, এবং রামনাথ কোবিন্দ 14th এবং দ্রৌপদী মুর্মু 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি যদি প্রাইম মিনিস্টারের কথা বলি, প্রাইম মিনিস্টার হলো রিয়েল হেড এবং অবভিয়াসলি আমি বলবো ডিফ্যাক্টো হেড, ল্যাটিনের কথায় বললে। তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো তো? এই অবধি যা যা বলেছি ক্লিয়ার আছে তো? এখানে কোনো সমস্যা নেই তো? না স্যার। দাও। নেক্সট চলে যাও, আমরা একটু দেখি প্রেসিডেন্টের কি কোয়ালিফিকেশন বা যোগ্যতা। ঠিক আছে, মানে রাষ্ট্রপতি হতে গেলে তোমার কি যোগ্যতা থাকা দরকার। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে হি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে ভারতের নাগরিক হতে হবে। দেখো এটা একদম বেসিক, ঠিক আছে, মাথায় রাখবে। আমাদের দেশে যে কোনো পলিটিক্যাল পোস্ট হোল্ড করতে গেলে তোমাকে কিন্তু ভারতের নাগরিক হতে হবে। অর্থাৎ ভিসা নিয়ে তুমি যদি ভারতে থাকো, মানে তুমি যদি ভারতে থাকা কোনো বিদেশি হও, তাহলে কিন্তু প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তুমি কিছুই হতে পারবে না। তাই যে কোনো পলিটিক্যাল পোস্ট হোল্ড করতে গেলে যেটা মিনিমাম দরকার, যেটা ম্যান্ডেটারি, সেটা হলো তোমাকে ভারতের নাগরিক হতে হবে। হি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। নেক্সট, হি মাস্ট হ্যাভ কমপ্লিটেড দ্য এজ অফ 35 ইয়ার্স, অন্তত 35 বছর বয়স হতে হবে। নেক্সট কি বলছে, হি মাস্ট নট হোল্ড অফিস অফ প্রফিট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর দ্য গভর্নমেন্ট অফ এনি স্টেট অর আন্ডার এনি লোকাল অর আদার অথরিটি সাবজেক্ট টু কন্ট্রোল অফ এনি অফ দ্য স্টেট গভর্নমেন্ট। দেখো অনেকে এই অফিস অফ প্রফিট মানে বুঝতে পারে না। অফিস অফ প্রফিট কথাটার মেন মানে যদি বলে, অফিস অফ প্রফিট কথাটার মেন মানে হলো তিনি ভারত সরকারের অধীনে বা রাজ্য সরকারের অধীনে বা আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে, পঞ্চায়েত বলো মিউনিসিপ্যালিটি বলো, সেখানে তিনি কিন্তু কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। যেমন ধরো তুমি যদি কোনো সরকার, মানে তিনি যদি কোনো সরকারি চাকরি করেন, ধরো প্রেসিডেন্ট হিসেবে যখন তিনি শপথ দিতে যাবেন, দেখো প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়ানোর সময় কিন্তু কোনো পদ ছাড়ার প্রয়োজন নেই। কারণ প্রেসিডেন্টের ইলেকশনে যখন একজন দাঁড়াচ্ছে, সে জিততেও পারে, সে হারতেও পারে, বলা যায় না। কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ানোর পর যখন আলটিমেট যদি সে জিতে প্রেসিডেন্ট হয়, তাকে কিন্তু তার সমস্ত পদ থেকে অব্যাহতি নিতে হবে। অর্থাৎ ধরো একজন লোকসভার সদস্য, সে হয়তো প্রেসিডেন্টের ভোটে দাঁড়িয়েছে, তা সে যদি জিতে যায়, প্রেসিডেন্ট হিসেবে শপথ দিতে যাওয়ার আগে তাকে কিন্তু লোকসভার পদ ছাড়তে হবে। রাজ্যসভার সদস্য হলে তাকে রাজ্যসভার পদ ছাড়তে হবে। যদি সে আমাদের রাজ্যের কোনো বিধানসভার মেম্বার হয়, তাকে তার বিধায়কের পদ ছাড়তে হবে। এমন হতেই পারে যে সে হয়তো এগুলো কোনো পদই হোল্ড করছে না, কিন্তু সে কি করে, সে একটা সরকারি চাকরি করে, তাহলে তাকে তার সরকারি চাকরি ছাড়তে হবে। সে যদি সরকারের থেকে কোনো পেনশন পায়, তাকে সেই পেনশন ছাড়তে হবে। যদি এমন কিছু না হয়, সে হয়তো সামান্য একটা টেন্ডার নিয়ে কাজ করছে, ধরো পশ্চিমবঙ্গের নীল সাদা রং হবে কলকাতা শহরে, সেই নীল সাদা রঙের টেন্ডারটা পশ্চিমবঙ্গ সরকারের থেকে সে পেয়েছে, তাকে সেই টেন্ডারও ছাড়তে হবে। অর্থাৎ অফিস অফ প্রফিট মানে হলো সে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা নিতে পারবে না, সরকারের ঘর থেকে কোনো রকম টাকা সে নিতে পারবে না। যে কোনো সরকারি পদ, চাকরি, পেনশন, টেন্ডার, যে কোনো কিছু, ইভেন সে যদি লক্ষ্মী ভান্ডার নেয়, সেই লক্ষ্মী ভান্ডারটাও তাকে ছাড়তে হবে। ঠিক আছে, নেক্সট, হি মাস্ট বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপল, দ্যাট ইজ লোকসভা। লোকসভার সদস্য হতে গেলে যেটুকুনি কোয়ালিফিকেশন লাগে বা যেটুকুনি সদস্য লাগে, যেটুকুনি যোগ্যতা লাগে, সেটুকুনি যোগ্যতা তাকে থাকতে হবে। সত্যি কথা বলতে লোকসভার সদস্য হতে গেলে বিশাল কিছু যোগ্যতা লাগে না। লোকসভার সদস্য হতে গেলে যেটা লাগে সেটা হলো ভারতবর্ষের 543টা লোকসভা আছে সব মিলিয়ে, গোটা ভারতবর্ষটা 543টা লোকসভায় ভাগ করা আছে। তো যে কোনো একটা লোকসভার ভোটার হতে হয়, এইটুকুনি, এবং 25 বছর বয়স হতে হয়। 25 বছর বয়সটা তো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, কারণ এখানে অলরেডি 35 বছর বয়সের কথা বলা আছে। আর ভারতবর্ষের যে কোনো একটা লোকসভার ভোটার হতে হবে, সেটা খুব স্বাভাবিক। কোনো একজন মানুষ যদি ভারতের নাগরিক হয়, সে তো ভারতের কোনো একটা লোকসভার ভোটার হবেই। তাই অ্যাজ সাচ 4 নম্বর পয়েন্টটার কোনো রকম রেলিভেন্স নেই। প্রথম 3টে পয়েন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার আছে তো? একটু কনফার্ম করো। প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন হয়ে গেল। আমরা নেক্সট চলে যাই, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। এটা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 52। তোমার কেউ জিজ্ঞেস করতে পারে
এই যে প্রেসিডেন্ট নামক একটি অফিস বা পদ ভারতবর্ষে যে থাকবে সেটা কোন আর্টিকেলে বলা আছে? এই আর্টিকেলটা জিজ্ঞেস করে পরীক্ষাতে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমরা কি এক্সট্রা কোনো আর্টিকেল পড়বো? একদমই না। যেটুকুনি আর্টিকেল আমি বলেছি, যে কটা বলছি সে কটাই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অবভিয়াসলি ডাব্লিউবিসিএস দিতে গেলে, ইউপিএসসি দিতে গেলে অনেক বেশি পড়তে হবে, কিন্তু তোমাদের ওয়ান ডে এক্সামস গুলোর জন্য এখানে যা যা আমি করিয়ে দিচ্ছি সেটা এনাফ। তাহলে আর্টিকেল 52 তে কি বলা আছে? ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। ভারতের রাষ্ট্রপতি থাকবে, তার একটা পদ থাকবে, সেটা কোথায় বলা আছে? আর্টিকেল 52। দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে, ঠিক আছে। আর মাথায় রাখবে এখানে কিন্তু শ্যাল কথাটা বলা হয়েছে, অর্থাৎ কোনো পরিস্থিতিতেই প্রেসিডেন্টের পদটা কিন্তু মানে প্রেসিডেন্টের পদে কেউ থাকবে না, এটা হতে পারে না। এই জন্য তোমরা জানো প্রেসিডেন্ট যদি কোনো কারণে অ্যাবসেন্ট হয়, অ্যাবসেন্ট মানে কি? অ্যাবসেন্ট মানে টেম্পোরারি, সে হয়তো কোনো বিদেশে গেছে বা অসুস্থ হয়ে পড়েছে, কোনো ফ্যামিলি ফাংশনে গেছে, বা প্রেসিডেন্টের পদটা যদি কোনো কারণে ভ্যাকেন্ট হয়, ভ্যাকেন্ট মানে শূন্য হয়ে যায়, হয়তো প্রেসিডেন্ট মারা গেছে, হয়তো প্রেসিডেন্ট পদত্যাগ করে চলে গেছে, বা প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়েছে, তাকে রিমুভ করে দেওয়া হয়েছে তার পদ থেকে পার্লামেন্টের মাধ্যমে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের পদটা ভ্যাকেন্ট হয়ে গেলে অবভিয়াসলি ইলেকশন করাতে হবে, ইলেকশন করে নতুন প্রেসিডেন্ট নিয়ে আসতে হবে, বাট তার জন্য একটা সময় লাগে। তো দুটোর ক্ষেত্রেই অ্যাবসেন্ট হোক বা ভ্যাকেন্ট হোক, সেই সময় আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন, উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। অনেকে আমি দেখেছি বলে উপরাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি হয়ে যায়, একবারই নয়, উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিই থাকে। ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট, অর্থাৎ সে প্রেসিডেন্ট হিসেবে কাজ করে, ওই জন্য আমরা সেই সময় ভাইস প্রেসিডেন্টকে অ্যাক্টিং প্রেসিডেন্ট বলি। মাথায় রাখবে যে এটা আর্টিকেল 65-এ বলা আছে। শুধু তাই নয়, যদি কোনো কারণে উপরাষ্ট্রপতি না থাকে, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারেন। জেনারেলি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র জাজ হন। তাই যদি এরকম হয় যে সিজিআই বা ভাইস প্রেসিডেন্ট কেউই অফিসে নেই, দুটো অফিস ফাঁকা, সেই ক্ষেত্রে যিনি সেকেন্ড সিনিয়র মোস্ট জাজ, যিনি সেকেন্ড সিনিয়র মোস্ট জাজ, তিনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন, প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন, অ্যাক্ট অ্যাজ এ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হয়ে যাবেন না। কেন? কারণ কোনো একটা দিনের জন্য হলেও প্রেসিডেন্টের অফিস ফাঁকা রাখা যাবে না। আর্টিকেল 52-তে এটাই বলা আছে, দেয়ার শ্যাল বি। এখানে উইলও থাকতে পারতো। যদি কোনো লিগাল ল্যাঙ্গুয়েজের নিরিখে আমি বলি, তাহলে শ্যাল কথাটা মেনলি তখন ইউজ করা হয় যখন সেটার উপর একটা জোর দেওয়া হয়। মানে ব্যাপারটা এক্স্যাক্টলি বাংলা বললে দাঁড়ায় যে ভারতে একজন প্রেসিডেন্ট অবশ্যই থাকবেন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এই জন্যই একটা দিনও ফাঁকা রাখা যাচ্ছে না, ভাইস প্রেসিডেন্টকে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে হচ্ছে। তোমরা বুঝতে পারলে? মানে আর্টিকেল 52-র সাথে আর্টিকেল 65-এর কিন্তু একটা প্রত্যক্ষ সংযোগ বা রিলেশন রয়েছে। তোমাদেরকে কি বোঝাতে পারলাম? আমি একটু কনফার্ম করো। বোঝা গেছে তো? চলো, আর্টিকেল 52 যখন হয়ে গেল, আমরা নেক্সট চলে যাই আর্টিকেল 53। আর্টিকেল 53 হলো এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন শ্যাল বি ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট। আমাদের দেশের যত এক্সিকিউটিভ পাওয়ার, মানে প্রশাসনিক ক্ষমতা, শাসনতান্ত্রিক ক্ষমতা, সব প্রেসিডেন্টের হাতে থাকে। তোমরা বলবে স্যার একটু আগেই তো বললেন যে আমাদের দেশের প্রেসিডেন্ট তো নমিনাল হেড, প্রেসিডেন্ট তো পেন অ্যান্ড পেপার হেড, প্রেসিডেন্টের তো কোনো ডিসিশন মেকিং নেই, ডিসিশন মেকিং ক্ষমতা নেই। একদমই তাই। আমি তার সাথে এটাও বলেছিলাম যে আর্টিকেল 77-এ আর একটা কথা বলা আছে, আমাদের দেশটা চলে অন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট। অন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট মানে কি জানো? মানে হলো প্রেসিডেন্টের নামে দেশটা চলে। ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন ধরো, তোমরা দেখবে যখন বিয়ের কার্ড হয় না, দেখবে বাড়িতে যিনি সবচেয়ে বেশি মানে বয়স্ক সদস্য, তার নামটা বিয়ের কার্ডে ইউজ করা হয়, ঠিক আছে। এবার তার মানে কিন্তু তিনি যে বিয়ের ডিসিশন নিয়েছেন বা বিয়ের খরচাপাতি, বিয়ের যে সমস্ত ইম্পর্টেন্ট কাজ, সেখানে যে তিনি খুব একটা ইনভলভ আছেন তা নয়, কিন্তু যেহেতু তিনি সবচেয়ে বয়স্ক সদস্য, তাকে তার নামটা আমরা ইউজ করি তার সম্মান মানে সম্মানার্থে। আবার ধরো তোমার কলেজে কোনো ফাংশন হবে, কলেজে কোনো কুইজ কম্পিটিশন হবে, কোনো রক্তদান শিবির হবে, দেখবে সব জায়গাতে প্রিন্সিপাল স্যারের নাম দেওয়া থাকে বা প্রিন্সিপাল ম্যাডামের নাম দেওয়া থাকে। এখন প্রিন্সিপাল কি এই অনুষ্ঠানগুলো কন্ডাক্ট করে? একদমই না। কলেজে যারা তোমার অ্যাসোসিয়েশন আছে তারাই এই ব্যাপারগুলো কন্ডাক্ট করে। কিন্তু প্রিন্সিপালের নামটা কেন ইউজ করা হয়? কারণ প্রিন্সিপাল হলো একটা কলেজের সিনিয়র মোস্ট পার্সন। সবসময় যে বয়সে নিরিখে হবেন তা নয়, কিন্তু কলেজের ডেজিগনেশন অনুযায়ী প্রিন্সিপাল কিন্তু সবচেয়ে সিনিয়র। সেই হিসেবে প্রেসিডেন্টও যেহেতু আমাদের দেশের কনস্টিটিউশনাল হেড এবং ফার্স্ট সিটিজেন, তাই তার নামে আমাদের দেশটা চলে। যে কোনো কাজ সরকার যখন করে সেটা প্রেসিডেন্টের নামে করে। যেমন ধরো বাজেট যখন পেশ করা হয়, বলা হয় যে প্রেসিডেন্টের বিহাফে
মানে প্রেসিডেন্টের পরিবর্তে প্রেসিডেন্টের হয়ে লোকসভাতে বাজেট পেশ করছে ভারতের অর্থমন্ত্রী। কিন্তু আদতে কি এই বাজেটের সাথে প্রেসিডেন্টের কোনো সম্পর্ক আছে? তুমি বলবে না, কারণ বাজেট তৈরি করে ক্যাবিনেট, ইউনিয়ন ক্যাবিনেট, আর বাজেট পেশ করে ভারতের অর্থমন্ত্রী। কিন্তু প্রেসিডেন্টের নামটা ইউজ করা হয়। যদি তোমরা কোনো বাজেট ডকুমেন্টে ডাউনলোড করো, দেখবে সেখানে প্রেসিডেন্টের সই করা আছে। কিন্তু বিশ্বাস করো, এই বাজেটে কোন দপ্তরকে কত টাকা দেওয়া হচ্ছে তার সাথে প্রেসিডেন্টের কোনো সম্পর্ক নেই। প্রেসিডেন্ট এই কাজ করে না। তাই এক্সিকিউটিভ পাওয়ার বা সমস্ত প্রশাসনিক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে আছে। এক্সিকিউটিভ পাওয়ার শ্যাল বি এক্সারসাইজ বাই হিম আইদার ডিরেক্টলি অর আনডিরেক্টলি। তার মানে প্রেসিডেন্ট এই সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার গুলো প্রয়োগ করবে পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে। কিন্তু আমি আবার বলছি যে তার সাথে আর একটা আর্টিকেল তোমরা মনে রাখবে, সেটা হলো আর্টিকেল 74 ক্লজ 1, যেখানে বলা আছে আমাদের দেশের প্রেসিডেন্ট কাজ তো করে ঠিকই, প্রেসিডেন্টের সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার আছে, কিন্তু সেটা প্রাইম মিনিস্টার এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার তাদের যে এড এবং অ্যাডভাইস সেই অনুযায়ী প্রেসিডেন্টকে কাজ করতে হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। ধরো প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে আছে ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট তিনি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করেন, তিনি ইউপিএসসির মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করেন, তিনি কন্ট্রোলার অডিটর জেনারেল সিএজি তাকে অ্যাপয়েন্ট করেন, রাজ্যের যে সমস্ত রাজ্যপাল গভর্নর তাদেরকে অ্যাপয়েন্ট করেন, ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তাদেরকে অ্যাপয়েন্ট করেন। এগুলো সব প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার। কিন্তু তোমরা জানলে অবাক হবে, এই একটা ডিসিশনও প্রেসিডেন্ট নিজে থেকে নেয় না। অর্থাৎ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে হবে সেটা প্রধানমন্ত্রী ঠিক করে দেয়, প্রেসিডেন্ট শুধু তাকে অ্যাপয়েন্ট করে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারে প্রেসিডেন্টের সিগনেচার থাকে, কিন্তু ডিসিশনটা সেখানে কিন্তু প্রেসিডেন্টের কোনো ইনভলভমেন্ট নেই। ইউপিএসসির মেম্বার কে হবে, ইউপিএসসির চেয়ারম্যান কে হবে, সেটাও প্রেসিডেন্ট ঠিক করে না, প্রধানমন্ত্রী বা সরকার ঠিক করে, প্রেসিডেন্ট শুধু তাদেরকে অ্যাপয়েন্ট করে। দেশের কন্ট্রোলার অডিটর জেনারেল কে হবে সেটাও কিন্তু প্রেসিডেন্ট ঠিক করে না, প্রেসিডেন্ট শুধু তাকে অ্যাপয়েন্ট করে প্রধানমন্ত্রীর কথায়। এই হলো প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার। মানে এক কথায় বলতে গেলে প্রেসিডেন্টের প্রচুর পাওয়ার আছে, কিন্তু প্রেসিডেন্টের একটাও ডিসিশন মেকিং পাওয়ার নেই। এই হলো আর্টিকেল 53 সারমর্ম। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে কিনা কনফার্ম করো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আর্টিকেল 53 হয়ে গেল। আর্টিকেল 53 নিয়ে আমি পরে একটু আলোচনা করে দেবো। আর্টিকেল 54 দেখো, এখানে বাংলা লেখার জায়গাটা হয়নি বলে বাংলাটা পরের স্লাইডে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আর্টিকেল 54 দেখো, এখানে বাংলাটাই বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে, অনুচ্ছেদ 53। মানে কেউ যদি জিজ্ঞেস করে প্রেসিডেন্টের ইলেকশনের কথা কোন আর্টিকেলে বলা আছে, সেটা হলো আর্টিকেল 54, ধারা 54ও বলতে পারো, অনুচ্ছেদ 54ও বলতে পারো। কিন্তু রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ইংরেজিতে বলি ইলেকটোরাল কলেজ। এবার ইলেকটোরাল কলেজ মানে কোনো স্কুল কলেজের কলেজ নয়। ইলেকটোরাল কলেজ মানে সেখানে কিছু মেম্বার থাকে। কে কে মেম্বার থাকে? না, সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্য। আমি যদি লোকসভার কথা বলি, লোকসভাতে বর্তমানে ইলেকটেড মেম্বার কতজন আর নমিনেটেড মেম্বার কতজন, সেটা যদি বলি, লোকসভাতে বর্তমানে ইলেকটেড মেম্বার 543 এবং নমিনেটেড মেম্বার 0। লোকসভাতে না একসময় দুজন নমিনেটেড মেম্বার থাকতেন, তারা অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার হতেন এবং তাদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতেন। কিন্তু বর্তমানে সেটা অ্যাবলিশ হয়ে গেছে। 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পার্লামেন্টে 2020 সালে পাস হয়, তার মাধ্যমে দুজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারের যে পদ সেটা অ্যাবলিশ হয়ে গেছে। তো ন্যাচারালি এখন লোকসভাতে সবাই ইলেক্টেড, 543 জন সদস্য, নমিনেটেডটা 0। রাজ্যসভার ক্ষেত্রে যদি বলি, ইলেক্টেড হলো 233 জন আর নমিনেটেড হলো 12 জন। তোমরা জানো রাষ্ট্রপতির দ্বারা 12 জন মেম্বার রাজ্যসভায় নমিনেটেড হন, এবং 233 জন মেম্বার কোথা থেকে আসেন? না, 28টা রাজ্য থেকে 229 জন, 3 জন আসেন দিল্লি থেকে, অর্থাৎ এনসিটি দিল্লি থেকে 3 জন, 28টা রাজ্য থেকে 229 জন, আর একজন আসে হলো পুডুচেরি বা পন্ডিচেরি থেকে। তুমি বলবে স্যার বাকি ইউনিয়ন টেরিটরি গুলো থেকে রাজ্যসভা কোনো সদস্য আসে না? না, কারণ বাকি ইউনিয়ন টেরিটরি গুলোর পপুলেশন অত্যাধিক কম বলে সেখানে কোনো বিধানসভাও নেই। আর আলটিমেট রাজ্যসভার যারা নির্বাচিত সদস্য তারা তো বিধায়কদের দ্বারাই নির্বাচিত হয়ে আসে। তো যদি বিধানসভায় না থাকে তাহলে রাজ্যসভা আসারও কোনো মানে প্রশ্নই ওঠে না। তাই জন্য দুটো মাত্র ইউনিয়ন টেরিটরি যাদের বিধানসভা আছে বর্তমানে দাঁড়িয়ে, একটা হলো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি, আর একটা হলো পুডুচেরি। সেখান থেকে 4 জন মেম্বার রাজ্যসভায় আসে, আর বাকি 28টা রাজ্য থেকে 229 জন, সব মিলিয়ে 231 জন রাজ্যসভার মেম্বার তারা নির্বাচিত।
যদিও মানুষের দ্বারা সরাসরি নয়, এখানে আমরা তো সরাসরি ভোট দিই না রাজ্যসভার ভোটে। তোমরা সবাই জানো বিধায়করা ভোট দিয়ে রাজ্যসভার মেম্বারদেরকে পাঠায় বিভিন্ন রাজ্য থেকে। বিভিন্ন নাম্বার অফ রাজ্যসভার মেম্বার আছে, এটার কথা চতুর্থ তফসিল বা ফোর্থ শিডিউলে বলা আছে। মাথায় রাখবে এই যে নমিনেটেড মেম্বার, এরা কিন্তু প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করে না। তাহলে লোকসভার ক্ষেত্রে তো নমিনেটেড মেম্বার কেউ নেই, রাজ্যসভার ক্ষেত্রে 12 জন নমিনেটেড অংশগ্রহণ করে না। তার মানে নির্বাচিত সদস্যদের মধ্যে 543 জন এরা অংশগ্রহণ করছে। রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্য, আইনসভা মানে এখানে কিন্তু বিধানসভা, কারণ আইনসভা মানে অনেকে আবার বিধান পরিষদও ভাবতে পারো, কারণ সেটাও আইনসভার পার্ট। এখানে কিন্তু আমরা বিধানসভার কথা বলছি। সেখানকার যারা নির্বাচিত সদস্য, বিধানসভার যারা ইলেক্টেড মেম্বার্স, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেমন 294 জন ইলেক্টেড মেম্বার্স আছে বিধানসভাতে, তারাও এখানে অংশগ্রহণ করে। আর 70তম সংবিধান সংশোধনী আইন 1992-তে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দিল্লি এবং পুডুচেরি বিধানসভার সদস্যদের ইলেকটোরাল কলেজে অন্তর্ভুক্তি করা হয়েছে। তো 70তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে এই দিল্লির যারা বিধায়ক বা পুডুচেরির যারা বিধায়ক, তারা কিন্তু প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করতো না। এখন তারাও অংশগ্রহণ করে, এবং করবে নাই বা কেন, কারণ তারাও তো আলটিমেট মানুষের দ্বারা নির্বাচিত বিধায়ক। 28 রাজ্যে যেমন এত বিধায়ক আছে, সেখানেও তো মানুষের দ্বারা নির্বাচিত বিধায়ক আছে। তোমরা তো সবাই জানো ওখানে মুখ্যমন্ত্রীও আছে। তো এই হলো আর্টিকেল 54। কারা কারা প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করে সেইটুকুনি তোমাদের জানলেই হবে। কিভাবে প্রেসিডেন্টের ভোট হয় সেটা আমাদের ক্লাসের আলোচ্য বিষয় নয়, WBCS এর ক্লাসে আমরা সেটা একটু আলোচনা করি, সেটা না জানলেও চলবে। আর্টিকেল 54 সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার আছে তো? এগোবো? যদি কোনো সমস্যা থাকে কোশ্চেন করতে পারো। হ্যাঁ স্যার, এটা স্যার জিজ্ঞেস করবো? বলো বলো। বলছি স্যার, উপরাষ্ট্রপতি নির্বাচনে কি নমিনেটেড মেম্বার ভোট দিতে পারে? একদম। উপরাষ্ট্রপতি আচ্ছা। ভোটের সময় সংসদের সমস্ত সদস্য ভোট দেয়, নমিনেটেডরাও দেয়, ইলেক্টেডরাও দেয়। তবে মাথায় রাখবে উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু রাজ্যের যারা আর কি বিধানসভার সদস্য বলো, তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করে না। আর দিল্লি আর পন্ডিচেরির যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে, তাদের বিধায়করাও কিন্তু উপরাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করে না। উপরাষ্ট্রপতির ভোটে শুধুমাত্র সংসদের সদস্যরা অংশগ্রহণ করে, এবং সেক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্য অংশগ্রহণ করে। লোকসভায় তো এখন কোনো নমিনেটেড মেম্বার এমনিতেও নেই, তো ওদের টোটাল 543 জন এমনি অংশগ্রহণ করছে। আর রাজ্যসভার ক্ষেত্রে 245 জনই অংশগ্রহণ করছে, ইনক্লুডিং 12 নমিনেটেড মেম্বার্স। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, মানে উপরাষ্ট্রপতি নির্বাচনে মানে পার্লামেন্টের দুই কক্ষের সবাই মানে অংশগ্রহণ করবে, সবাই তাই সবাই তো? ইলেক্টেড হ্যাঁ, নমিনেটেড, মানে মানে যারা নির্বাচিত মানে এবং যারা মানে মনোনীত স্টেট সব। রাজ্য বিধানসভার কোনো সম্পর্ক নেই। রাজ্য বিধানসভার কোনো সদস্য উপরাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করে না, বাট রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করে। ঠিক আছে, ক্লিয়ার স্যার। আর্টিকেল 56-এ চলে যাও। টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট, কতদিন প্রেসিডেন্ট হিসেবে তিনি কাজ করেন? টার্মস হলো 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস, অর্থাৎ যেদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন তারপরে আগামী 5 বছর তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। রেজিগনেশন সাবমিট টু ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতিকে রেজিগনেশন লেটার দিয়ে তিনি পদত্যাগ করতে পারেন, ইস্তফা দিতে পারেন। প্রেসিডেন্ট শাল কন্টিনিউ টু হোল্ড দিস অফিস আনটিল হিজ সাকসেসর এন্টার আপন হিজ অফিস। এখন হতে পারে, ধরো জেনারেলি এটাই হয়, ধরো প্রেসিডেন্টের শেষ অফিস হলো 7th of July, তার মধ্যে নতুন প্রেসিডেন্টকে জেনারেলি ভোট করিয়ে নিয়ে চলে আসা হয়, যাতে এই প্রেসিডেন্টের যেদিন শেষ দিন হবে সেদিন নতুন প্রেসিডেন্টের প্রথম দিন হয় আর কি। এটা একটা টার্গেট করা থাকে, কিন্তু অনেক সময় হয় কি সেটা পসিবল হয় না। কারণ ধরো এই কোভিড এর মতো কোনো সিচুয়েশন হলো, হয়তো প্রেসিডেন্টের ভোট পিছিয়ে গেল, হতেই পারে। ঠিক আছে, সবসময় যে একদম দিনে দিনে হবে তা তো নয়। ধরো 7th of July বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন তার লাস্ট ডে, কিন্তু কোনো কারণে তার আগে নতুন প্রেসিডেন্ট নির্বাচনটা করানো হলো না, সেটা হয়তো একটু দেরি হয়ে গেল। সেক্ষেত্রে আমরা ওয়েট করব যতদিন নতুন প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট হয়ে মানে আসছেন, ততদিন অব্দি বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন, ইনকামবেন্ট যিনি আছেন, তিনি কিন্তু কন্টিনিউ করবেন। ধরো হয়তো 7th of July-তে যেখানে শেষ করার কথা, হয়তো আরো 1 মাস তাকে কন্টিনিউ করতে এলো, কারণ নতুন প্রেসিডেন্ট তখনো নির্বাচিত হয়ে আসেনি, তখনো সময় লাগছে। সেই ক্ষেত্রে যতদিন না রাষ্ট্রপতি উত্তরসূরি শপথ নিচ্ছে, ততদিন অবধি রাষ্ট্রপতি কিন্তু তার পদে তার কাজ চালিয়ে যাবে। এই হলো আর্টিকেল 56। তুলনামূলক সোজা আর্টিকেল, তেমন কিছু নেই। এই যে তোমাদের বলছিলাম আর্টিকেল 57, এলিজিবিলিটি ফর রি ইলেকশন।
A person who holds or who has held as president shall be eligible for re-election to that office. মাথায় রাখবে, যদি প্রেসিডেন্ট হিসেবে কেউ কাজ করে সে কিন্তু আবার পুনর্নির্বাচিত হতে পারে। হ্যাঁ, যদিও এটা ঠিক যে আমাদের দেশে এখনো পর্যন্ত প্রথম প্রেসিডেন্ট অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ ছাড়া কেউ পুনর্নির্বাচিত হয়নি, বাট এমনটা কোথাও বলা নেই যে পুনর্নির্বাচিত হওয়া যায় না, সে চাইলে হতে পারে। আর্টিকেল 57 সেটা বলাও আছে। যদিও রাজেন্দ্র প্রসাদ ছাড়া তারপরে যতজন প্রেসিডেন্ট ভারতবর্ষে এসছে অর্থাৎ ইনক্লুডিং দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, তারা কিন্তু কেউই আর দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হয়নি। এবার তোমরা যেমন দেখলে ওম বিড়লাকে দ্বিতীয়বারের জন্য লোকসভা স্পিকার করা হলো, অর্থাৎ 17তম লোকসভা স্পিকার ছিল ওম বিড়লা, 18তম লোকসভা স্পিকারও কিন্তু ওম বিড়লা। এর আগে এরকম একজনই ছিলেন স্পিকার যিনি পরপর তিনি দুটো লোকসভা স্পিকার হয়েছিলেন, তার নাম হলো বলরাম ঝাকর। ঠিক আছে, চল আমরা তাহলে আর্টিকেল 57 কমপ্লিট করে নিলাম। নেক্সট আমরা চলে যাই আর্টিকেল 60। আর্টিকেল 60 তে কি বলা আছে? রাষ্ট্রপতির শপথ। ওথ অ্যান্ড অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্ট। ওথ অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই সিজিআই অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায়। এখন এমন হতেই পারে যে কোনো কারণে হয়তো প্রধান বিচারপতি আসতে পারলেন না, হয়তো ধরো যেদিন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর কথা সেদিন হয়তো প্রধান বিচারপতি অসুস্থ হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে তার অনুপস্থিতিতে, ওই যে বললাম জেনারেলি সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র জাজই হন প্রধান বিচারপতি, তিনি যদি কোনো কারণে না থাকেন, ইন হিজ অ্যাবসেন্স সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ অ্যাভেলেবল, অর্থাৎ তারপরেই যিনি সিনিয়র মোস্ট জাজ আছেন তিনি প্রেসিডেন্টকে এসে শপথ পড়াবেন। নর্মালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্টকে শপথ পড়ায়। আর্টিকেল 60 তে প্রেসিডেন্টের ওথ অ্যান্ড অ্যাফার্মেশন মানে শপথের কথা বলা আছে। নেক্সট চলে যাও আর্টিকেল 61, প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ইমপিচমেন্টের কথা এখানে বলা হয়েছে। প্রথমত একটা টার্ম তোমরা নতুন পাচ্ছ, সেটা হলো ইমপিচমেন্ট। মাথায় রাখবে, যেহেতু তিনি আলটিমেট ভারতবর্ষের প্রেসিডেন্ট, একটা খুব ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করছেন, তাই আমরা রিমুভ কথাটা না বলি, ইমপিচমেন্ট কথাটা বলি একটু বেশি সম্মান রক্ষা করতে। এবার প্রশ্ন হলো, আমি একজন প্রেসিডেন্টকে রিমুভ করবোই বা কেন? কারণটা কি? আমাদের সুপ্রিম কোর্টের মতে, কারণ সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দিতে পারে, তোমরা জানো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ক্যান ইন্টারপ্রিট দ্য কনস্টিটিউশন। তো সুপ্রিম কোর্ট যেটা ইন্টারপ্রিটেশন করেছে সেটা হলো, প্রেসিডেন্ট যদি কোনো অনৈতিক এবং অসাংবিধানিক কাজ করে, আনকনস্টিটিউশনাল কাজ করে, সেই ক্ষেত্রে ভারতবর্ষের প্রেসিডেন্টকে ইমপিচ করার চেষ্টা করতে পারে পার্লামেন্ট। আর এই ইমপিচমেন্টটা হয় কার মাধ্যমে? তোমরা বলবে পার্লামেন্টের মাধ্যমে হয়। রিজন অফ ইমপিচমেন্ট ফর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, যদি কেউ সংবিধানকে ভায়োলেট করে, সংবিধানকে অবমাননা করে, সেই ক্ষেত্রে কিন্তু এই ইমপিচমেন্ট হতে পারে। নেক্সট যেটা বলবো, ইমপিচমেন্ট চার্জ ক্যান বি ইনিশিয়েটেড বাই আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ যখন একটা ইমপিচমেন্ট চার্জ আসছে, ইমপিচমেন্ট চার্জ মানে যেখানে লেখা আছে যে প্রেসিডেন্ট কি করেছে না করেছে, এই ইমপিচমেন্ট চার্জ তুমি লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো হাউসে নিয়ে আসতে পারো। ঠিক আছে, চার্জেস শুড বি সাইন বাই 1/4 মেম্বার। এখন একটা চার্জ আনলেই তো হলো না, সেই চার্জটাকে হাউসে অ্যাকসেপ্ট করাতে হবে। তাই জন্য 1/4 মেম্বার হাউসে সিগনেচার করলে সেটা অ্যাকসেপ্ট হবে। তুমি যদি বলো স্যার যদি এমন হয় যে 1/4 মেম্বার সিগনেচার পেলো না, তাহলে সেই চার্জটা অ্যাকসেপ্টই হবে না, পাস করা তো দূরের কথা। ঠিক আছে, এবার ধরো যেই ফার্স্ট হাউসে অ্যাকসেপ্ট হলো, আমি এখানে ফার্স্ট হাউস সেকেন্ড হাউসই বলবো কারণ লোকসভা রাজ্যসভা যে কোনো হতে পারে, যেই ফার্স্ট হাউসে অ্যাকসেপ্ট হলো অর্থাৎ 1/4 মেম্বারের সিগনেচার পেলো, সঙ্গে সঙ্গে এটা কি হবে না 14 ডেজে 14 দিনের একটা নোটিশ নিয়ে এটা প্রেসিডেন্টের কাছে চলে যাবে। অ্যান্ড 14 ডে নোটিশ শুড বি গিভেন টু দ্য প্রেসিডেন্ট। মানে এই 14 দিনের নোটিশটা দেওয়ার মানেটা হলো এটাই যে প্রেসিডেন্ট স্যার আপনার এগেনস্টে লোকসভা বা রাজ্যসভা একটা ইমপিচমেন্ট চার্জ এনেছে, খুব তাড়াতাড়ি এটা আমরা পাস করাবো পার্লামেন্টে। তো এর থেকে ইটস বেটার যে আপনি আপনার সম্মান নিয়ে রিজাইন করে চলে যান। কারণ আপনি যদি রিজাইন করে চলে যান তাহলে ফরেন মিডিয়াকে বা অন্যান্য দেশকে আমরা বলতে পারবো প্রেসিডেন্ট ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিয়ে চলে গেছেন। কারণ ইস্তফা দেওয়াটা অনেক বেটার রাদার দেন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। তাই 14 দিনের নোটিশ প্রেসিডেন্টকে দেওয়া হবে। কিন্তু এই 14 দিনে যদি প্রেসিডেন্ট পদত্যাগ না করেন, গো ধরে বসে থাকেন যে না আমি পদত্যাগ করবো না, তাহলে আলটিমেট এই চার্জ 14 দিনের নোটিশ দিয়ে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পর আবার সেটা ফার্স্ট হাউসে ফিরে আসবে। আর ফার্স্ট হাউসে ফিরে আসার পর ফার্স্ট হাউসের টোটাল মেম্বারের 2/3 মেজরিটিতে যদি এটা পাস হয়, টোটাল মেম্বার মানে কত, ধরো লোকসভার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে লোকসভার ক্ষেত্রে 543-এর 2/3 সংখ্যাটা বোধ হয়
62 হচ্ছে কি 3 একে 3, 3 একে 3, 3 একে 3, 4 5 2, 3 8 24, 3 একে 3, এটা হচ্ছে 2 আর 2 গুণে 16, 362। আর রাজ্যসভার ক্ষেত্রে বোধহয় সম্ভবত পয়েন্টে আসবে। ঠিক আছে, এটা কত আসছে দাঁড়াও ওদেরকে দেখে বলছি। পয়েন্ট এলে অবশ্যই পরের সংখ্যাটা আমরা নেব। ক্যালকুলেটর একটু দেখে নি। 245 ইন্টু 2 ভাজিতক 3, 163.33 এরকম একটা সংখ্যা আসছে। এবার এটাকে তুমি তো 3 নেবে না, তুমি 164 নেবে। তো এই প্রয়োজন আর কি। টোটালের 2/3 এই নাম্বার অফ মানে যদি সাপোর্ট পেয়ে যায় ফার্স্ট হাউসে, তখন সেটা চলে যাবে সেকেন্ড হাউসে। তবে আবার বলছি, এই টোটালের 2/3 পাস করলে তবেই সেটা সেকেন্ড হাউস যাবে। সেকেন্ড হাউসে যাওয়ার পর সেকেন্ড হাউসে প্রথমে একটা ইনভেস্টিগেশন হবে, সেকেন্ড হাউসে কিছু তদন্ত করে দেখবে যে ফার্স্ট হাউসে চার্জটা আদৌ ঠিক কি ঠিক নয়। যদি তদন্ত করে দেখে হ্যাঁ ফার্স্ট হাউস একদম যা চার্জ এনেছে একদম ঠিক, সেকেন্ড হাউসেও টোটালের উপর 2/3 এটা পাস হবে। রেজলিউশন মাস্ট বি পাস বাই 2/3 মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ অফ দ্য বোথ হাউসেস। দুটো হাউসে এটা পাস করার পর প্রেসিডেন্টকে ইমপিচ করে দেওয়া হবে। আর তুমি যদি বলো স্যার 2/3 মেজরিটি যদি পাস না হয়, সেক্ষেত্রে কি হবে? যেমন আছে প্রেসিডেন্ট তেমন কন্টিনিউ করবে। আর্টিকেল 61 মোটামুটি সবাই বুঝতে পারবে।